শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, আমরা এর আগের ক্লাসে 51 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো বলতে, পড়তে এবং লিখতে শিখেছিলাম। আজকে আমরা সংখ্যার তুলনা শিখব। তোমাদেরকে আমি বাড়ির কাজ দিয়েছিলাম, তোমরা কি করেছিলে? চলো তো দেখি আমাদের বন্ধুরা কি করেছে। আমাদের বন্ধু মিনা বলেছে, আমি আমার দাদা, দাদি, মা ও বাবার কাছে তাদের বয়স জিজ্ঞেস করেছিলাম। আমি তাদের ছবিও এঁকেছি। চমৎকার! মিনা আবার তার দাদা, দাদি, বাবা এবং মায়ের ছবি এঁকেছে। কি সুন্দরভাবে! এবং মিনা, তাদের বয়স কত? মিনা বলেছে, আমার দাদার বয়স 55 বছর, দাদির বয়স 50 বছর, বাবার বয়স 35 বছর এবং মায়ের বয়স 33 বছর। বাহ! মিনা খুব সুন্দরভাবে তার দাদা, দাদি, বাবা এবং মায়ের বয়স লিখেছে। আচ্ছা বন্ধুরা, মিনার দাদা, দাদির বয়সগুলো তোমরা দেখো এবং চিন্তা করো তো দাদা, দাদির মধ্যে কে বড় সেটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। আমাদের বন্ধু রেজা বলেছে, আমার মনে হয় দুইজনের বয়সের মধ্যে তুলনা করতে হবে। হ্যাঁ, রেজা ঠিক বলেছে। দেখো, দাদার বয়স 55, দাদির বয়স 50, তাদের দুইজনের বয়সের মধ্যে তুলনা করতে হবে। মিনা কি বলেছে দেখো, এটি খুবই সহজ, দাদা বয়সে বড়। মিনা কিভাবে বুঝতে পারছে দাদা বয়সে বড়? দেখো, আমরা একটি সংখ্যা টেবিল দেখতে পাচ্ছি এখানে। এখানে 1 থেকে 100 পর্যন্ত সবগুলো সংখ্যাই লেখা আছে। ঠিক আছে বন্ধুরা, এখানে মিনার দাদার বয়স যে 55, সেই 55 সংখ্যাটি কোথায় আছে একটু খুঁজে দেখি আমরা। দেখো বন্ধু, রেজা কি বলেছে? রেজা বলেছে 51 এর লাইনে 51, 52, 53, 54, 55। দেখি তো আমরা একটু। 51 এর লাইনে 51, 52, 53, 54, 55। এই তো 55 সংখ্যাটি আমরা পেয়ে গিয়েছি। এখন আমরা 55 সংখ্যাটিতে একটি গোল দাগ দিয়ে রাখলাম। ঠিক আছে বন্ধুরা, এবার বলো তো দাদির বয়স যে 50 ছিল, সেই 50 সংখ্যাটি কোন লাইনে আছে? মিনা বলছে 41 এর লাইনে। আমরা একটু পরীক্ষা করে দেখি। 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। একদম ঠিক, মিনা ঠিক বলেছে। 41 এর লাইনেই কিন্তু 50 সংখ্যাটি রয়েছে। তাহলে আমরা 50 সংখ্যাটিতেও একটা গোল দাগ দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, এখানে যে 50 এবং 55 এর মধ্যে 55 বড়, সেটা মিনা কিভাবে বুঝতে পেরেছিল? দেখো বন্ধুরা, তোমরা সংখ্যা টেবিলটি একটু খেয়াল করো। সংখ্যা টেবিলের প্রতিটি লাইন থেকে যত নিচের দিকে লাইন যাওয়া যাচ্ছে, সংখ্যা কিন্তু বড় হচ্ছে। 50 সংখ্যাটি যে লাইনে আছে, 55 সংখ্যাটি কিন্তু তার নিচের লাইনে আছে। এজন্য 55 সংখ্যাটি 50-এর চেয়ে বড়। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা বন্ধুরা, এবার আমরা মিনার বাবা এবং মায়ের মধ্যে কে ছোট সেটি আমরা কিভাবে নির্ণয় করব বলো তো দেখি। মিনা বলেছে, আমার মনে হয় তাদের দুইজনের বয়স তুলনা করতে হবে। হ্যাঁ, ঠিক বলেছে মিনা, তাদের দুইজনের বয়স তুলনা করতে হবে। রেজা বলেছে, মায়ের বয়স 33 এবং বাবার বয়স 35 বছর। তাহলে 33 এবং 35-এর মধ্যে তুলনা করি। চলো আমরা দেখি কোন লাইনে 33 এবং 35 রয়েছে। আমাদের বন্ধু মিনা কিন্তু বলেছে 33 এবং 35 একই লাইনে। 31 থেকে শুরু হয়েছে যে লাইনটি, দেখো 31, 32, 33, 34, 35। তাহলে আমাদের 33 সংখ্যাটি এবং 35 সংখ্যাটি দুটোই কিন্তু এই লাইনেই রয়েছে, তাই না বন্ধুরা? আমরা এই দুটো সংখ্যাটিকে গোল দাগ দিয়ে দিই, গোল দাগ দিয়ে আলাদা করে ফেললাম। এখন বলো তো এই দুটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি ছোট? দেখি বন্ধুরা কি বলল। রেজা বলেছে 33 হলো 35-এর চেয়ে ছোট। হ্যাঁ বন্ধুরা, রেজা ঠিক বলেছে, 33 সংখ্যাটি 35-এর চেয়ে ছোট। সংখ্যা টেবিলে ডান দিকে যত যাওয়া যাচ্ছে তোমরা একটু লক্ষ্য করো, সংখ্যাগুলো কিন্তু বড় হচ্ছে। তাহলে 33 সংখ্যাটি 35-এর বাম দিকে, এই জন্য 33 সংখ্যাটি ছোট। বন্ধুরা,
এখানে 3 জোড়া সংখ্যা দেওয়া আছে। আমরা এই সংখ্যাগুলোর মধ্যে প্রতি জোড়া একটি সংখ্যা অপর সংখ্যা থেকে বড় ছোট এগুলো নির্ণয় করব। প্রথমে আমরা পেলাম 67 এবং 63। এই দুটো সংখ্যার মধ্যে বড় কোনটি? মিনা বলেছে 67 এবং 63 দুটি সংখ্যাই 61 এর লাইনে আছে। হ্যাঁ বন্ধুরা, 61, 62, 63, 64, 65, 66, 67। এই যে 61 এর লাইনে 63 সংখ্যাটিও আছে এবং 67 সংখ্যাটিও আছে। দুটি সংখ্যা যেহেতু একই লাইনে, তার মানে দুটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একই, 6। বন্ধুরা, আমাদের বন্ধু রেজা বলেছে যদি আমরা সংখ্যা দুটির একক স্থানে তাকাই তাহলে দেখতে পাই যে 7 3-এর চেয়ে বড়। হ্যাঁ বন্ধুরা, দেখো তোমরা, দুটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক কিন্তু একই। 67 সংখ্যার দশক স্থানীয় অঙ্ক 6, 63-ও দশক স্থানীয় অঙ্ক 6। সেজন্য আমরা এই দুটি সংখ্যার একক স্থানীয় অঙ্ককে দেখছি। একক স্থানীয় অঙ্ক 7 3-এর চেয়ে বড়। তাই আমাদের বন্ধু মিনা এবং রেজা ঠিক বলেছে, 67 63 এর চেয়ে বড়। বন্ধুরা, এখন আমরা আরো দুটি সংখ্যা দেখতে পাচ্ছি। একটি হচ্ছে 78, অন্যটি হচ্ছে 80। এখন এই দুটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড় সেটি তোমরা কিভাবে বুঝবে? আমাদের বন্ধু মিনা কি বলেছে? মিনা বলেছে 78 সংখ্যাটিতে 7টি 10 আছে এবং 80 সংখ্যাটিতে 8টি 10 আছে। আচ্ছা, আমরা 10 দিয়ে এই সংখ্যাগুলোকে দেখি। দেখো বন্ধুরা, 78 সংখ্যাটিতে এই যে 10-এর ব্লকের বান্ডিল আছে কয়টি? আমরা একটু গণনা করি তো। 1 2 3 4 5 6 7, 7টি 10 এবং 1 2 3 4 5 6 7 8 রয়েছে। আর 80 সংখ্যাটিতে 10-এর দল আছে 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, ঠিক বলেছে, 78-এ 7টি 10, 80-তে 8টি 10। 80 সংখ্যাটিতে 10-এর দল আছে 1 2 3 4 5 6 7 8 এবং কোনো 1 নেই। ঠিক আছে বন্ধুরা, তাহলে 78 সংখ্যাটিতে 7টি 10-এর দল আর 80 সংখ্যাটিতে 8টি 10-এর দল রয়েছে। রেজা বলেছে 8টি 10 7টি 10-এর চেয়ে বড়, তাই না বন্ধুরা? 8টি 10 কিন্তু 7টি 10-এর চেয়ে বড়। এজন্য আমাদের দুই বন্ধুই বলছে 80 78 এর চেয়ে বড়, যেহেতু 80-তে 8টি 10 আর 78-এ 7টি 10, তাই আমাদের 80 সংখ্যাটি হচ্ছে বড় সংখ্যা। এরপরে তোমরা আরো এক জোড়া সংখ্যার খেয়াল করো, 100 এবং 97। 100 এবং 97 এর মধ্যে কোন সংখ্যাটি সবচেয়ে বড়? কিভাবে বুঝবে তোমরা? আমাদের বন্ধু মিনা বলেছে 100 সংখ্যাটিতে 10টি 10 আছে এবং 97 সংখ্যাটিতে 9টি 10 আছে। 100 সংখ্যাতে 10টি 10 আর 97 সংখ্যাটিতে 9টি 10। আমাদের বন্ধু রেজা বলেছে 10টি 10 9টি 10-এর চেয়ে বড়। দেখি তো আমরা বন্ধুরা, দেখো 10টি 10 আর এখানে 9টি 10, তাহলে 10টি 10 কিন্তু 9টি 10-এর চেয়ে বড়। তাহলে কোন সংখ্যাটি বড় হবে? দেখি বন্ধুরা কি বলছে। আমাদের বন্ধুরা বলেছে তাই 197-এর চেয়ে বড়। ঠিক বলেছে তারা। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা বন্ধুরা, তোমরা এখন দুটি সংখ্যা কথায় লেখা আছে, এই সংখ্যা দুটি আগে তোমরা পড়ে দেখো। 6 আকার ছা, পয় পয় সংযুক্ত আকার, দন্ত 9 9 সংযুক্ত 56। এবং আরেকটি সংখ্যা পয় চন্দ্রবিন্দু অন্তঃস্থীয় পয় মূর্ধন্য স টয় টয় রস্মিকার 65। এখানে দুটি সংখ্যা রয়েছে, একটি হচ্ছে 56 আর একটি হচ্ছে 65। এই দুটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি ছোট তা কি তোমরা বলতে পারবে? তার আগে আমরা 56 সংখ্যাটিকে অঙ্কে কিভাবে লিখতে হয় তা একটু দেখি। দেখো, আমাদের বন্ধু মিনা লিখেছে 56 হলো 5 10 6 আর 65 তাহলে আমরা কিভাবে অঙ্কে লিখতে পারি? বন্ধু রেজা বলেছে 65 হলো 6 10 5। হ্যাঁ, 56 হচ্ছে 5 10 6 আর 65 6 10 5। এখন আমরা তুলনা করব এই দুটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি সবচেয়ে ছোট। রেজা এবং মিনা বলেছে সংখ্যার দশক স্থানের অঙ্কটি খেয়াল রাখতে হয়।
হ্যাঁ বন্ধুরা, ঠিক বলেছে রেজা এবং মিনা। আমরা যখন দুটি সংখ্যাকে তুলনা করব তখন তাদের দশের ঘর অর্থাৎ দশকের অঙ্কটিকে আমরা লক্ষ্য করব। 56তে আছে 5টি 10। 56 সংখ্যাটিতে 10 কয়টি? 5টি। 65তে আছে 6টি 10। 65 সংখ্যাটিতে 10 কয়টি রয়েছে? 6টি। আমাদের বন্ধু মিনা এবং রেজা বলেছে তাই 56 65 এর চেয়ে ছোট। হ্যাঁ বন্ধুরা, যেহেতু 56 সংখ্যাটিতে ছিল 5 10 আর 65 সংখ্যাটিতে ছিল 6 10, তাই 56 সংখ্যাটি 65-র চেয়ে ছোট হয়েছে। 5 10 6 10-এর চেয়ে ছোট, তাই 56 65-র চেয়ে ছোট। বন্ধুরা, আমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে যখন আমরা দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা তুলনা করব তখন সংখ্যা দুটির দশক স্থানীয় অঙ্ক আগে দেখব। যখন সংখ্যা দুটির দশক স্থানীয় অঙ্কের মধ্যে একটি দশক স্থানীয় অঙ্ক বড় হবে অন্যটি অপেক্ষা, তখন সেই সংখ্যাটি বড় হবে এবং অন্যটির দশক স্থানীয় অঙ্ক ছোট হওয়ার কারণে সেই সংখ্যাটি বড় সংখ্যার চেয়ে ছোট হবে। আর যখন দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার দশকের অঙ্ক একই হবে তখন আমরা কি করব? যেমন আমাদের বন্ধু রেজা এবং মিনা, ওরা যখন 63 এবং 67 এই দুটি সংখ্যার তুলনা করেছিল তখন কিন্তু বলেছিল 6 10 3 এবং 6 10 7 এই দুটি সংখ্যার একক স্থানীয় অঙ্কের দিকে খেয়াল করতে। কেননা দুটি সংখ্যারই দশক স্থানীয় অঙ্ক একই রকম অর্থাৎ 6। তাই আমরা যখন দুটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একই রকম পাবো সেই সময় আমরা একক স্থানীয় অঙ্ক দিয়ে তুলনা করব। যেই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক ছোট হবে সেই সংখ্যাটিই ছোট হবে, আর যেটির একক স্থানীয় অঙ্ক বড় হবে অপরটির তুলনায় সেই সংখ্যাটি বড় সংখ্যা হবে। ঠিক আছে বন্ধুরা? দেখো বন্ধুরা, তোমাদের পাঠ্য বইয়ের 5 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর অনুশীলনীতে কি আছে? এখানে আছে বড় সংখ্যাটিতে গোল দাগ দিই। এখানে কয়েক জোড়া সংখ্যা রয়েছে, তাই না বন্ধুরা? প্রতি জোড়া জোড়া সংখ্যার মধ্যে তুলনা করব। প্রতি দুটি সংখ্যার মধ্যে যেই সংখ্যাটি বড় সেই সংখ্যাটিতে আমরা গোল দাগ দিব। প্রথম কাজটি কিন্তু করে দেওয়া আছে তোমাদের জন্য। প্রথম অঙ্কটির মধ্যে এখানে একটি সংখ্যা আছে 24 এবং অপরটি আসছে 47। 24 এবং 47-এর মধ্যে কোনটিতে গোল দাগ দেওয়া? 47-এ গোল দাগ দেওয়া, কারণ 47 সংখ্যাটি বড়। কিভাবে বুঝতে পেরেছি আমরা 47 সংখ্যাটি বড়? দেখো বন্ধুরা, 24 সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক 2 আর 47 সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক কত? হ্যাঁ, 4। তাহলে দশক স্থানীয় অঙ্কের দিক থেকে 47 সংখ্যাটি বড় হয়েছে, তাই না বন্ধুরা? ঠিক একইভাবে আমরা এই দুটি সংখ্যার তুলনা করব। এই দুটি সংখ্যার মধ্যে 36 এবং 50। 36 এবং 50-এর মধ্যে তুলনা করার সময় আমরা দুটি সংখ্যারই প্রথমে দশক স্থানীয় অঙ্কটি খেয়াল করব। দেখো, 36 সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক 3 এবং 50 সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক 5। 3 5-এর চেয়ে ছোট, তাহলে বড় কোনটি? 5 দশক স্থানীয় সংখ্যাটিই বড়। আমরা এখন 36 এবং 50-এর মধ্যে বড় সংখ্যা যে 50 হলো সেটিতে গোল দাগ দেব। 50-এ আমরা গোল দাগ দিলাম। ঠিক আছে বন্ধুরা, আমরা আরো এক জোড়া সংখ্যা তুলনা করি। এই দুটি সংখ্যার মধ্যে দেখো দশক স্থানীয় অঙ্ক কিন্তু একই রকম। এটাতেও 4, এটাতেও 4। 44 এবং 41 এই দুটি সংখ্যাতেই দশকের স্থানীয় অঙ্কটি একই রকম অর্থাৎ 4। সেক্ষেত্রে আমরা কোনটিকে বড় বুঝবো? হ্যাঁ বন্ধুরা, আমরা তখন একক স্থানীয় অঙ্কটির দিকে লক্ষ্য করব। 44 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 4 আর 41 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 1। তাহলে একক স্থানীয় অঙ্কের দিক দিয়ে 4 1-এর চেয়ে বড়, এজন্য 44 সংখ্যাটি 41 সংখ্যার চেয়ে বড় হবে। তাহলে আমরা 44-এ গোল দাগ দিই। বুঝতে পেরেছো বন্ধুরা? বন্ধুরা, আমরা আরেক জোড়া সংখ্যার তুলনা করি। দেখো, এখানে 39 এবং 36 রয়েছে। 39 এবং 36-এর মধ্যে কোন সংখ্যাটি বড় আমরা কিভাবে বুঝবো? লক্ষ্য করো,
দুইটি সংখ্যারই দশক স্থানীয় অঙ্ক একই, 3। দুইটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক মিলে গেলে আমরা তখন কোন স্থানীয় অঙ্কের দিকে খেয়াল করব? হ্যাঁ বন্ধুরা, আমরা তখন একক স্থানীয় অঙ্কটি লক্ষ্য করব। 39-এর একক স্থানীয় অঙ্ক 9 আর 36-এর একক স্থানীয় অঙ্ক 6। একক স্থানীয় অঙ্কের দিক দিয়ে 9 6-এর চেয়ে বড়, সেজন্য 39 সংখ্যাটি 36-এর চেয়ে বড় হবে। তাহলে আমরা 39-এ গোল দাগ দিই। দেখেছো বন্ধুরা, আমরা বড় সংখ্যাটিতে গোল দাগ দিয়েছি। বন্ধুরা, এখানে আরো কয়েক জোড়া সংখ্যা রয়েছে। এই সংখ্যাগুলোর মধ্যে একটির তুলনায় আরেকটি বড়। যেই সংখ্যাটি বড় সেটিতে তোমরা গোল দাগ দিবে। আমি তোমাদের 1 মিনিট সময় দিচ্ছি, তোমরা এখনই এই কাজটি বইয়ের মধ্যে করে ফেলো। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের গোল দাগ দেওয়া শেষ হয়েছে। এখন তোমরা আমার সাথে গোল দাগগুলো মিলিয়ে নাও। 26 এবং 14 এর মধ্যে 26 বড়, নিশ্চয়ই তোমরা 26 সংখ্যাটিতে গোল দাগ দিয়েছো। 43 এবং 38, এই দুটি সংখ্যার মধ্যে 38 যেহেতু ছোট, তাই তোমরা হ্যাঁ অবশ্যই 43-এ গোল দাগ দিয়েছো। এর পরের জোড়া সংখ্যা আমরা দেখি 30 এবং 40। একটি হচ্ছে 3-10 আর একটি হচ্ছে 4-10। তাহলে বড় হচ্ছে 4-10, তাই তোমরা 4-10-এই গোল দাগ দিয়েছো। এর পরের জোড়াতে আছে 23 এবং 28। এই দুটোতে গোল দাগ দিতে তোমরা কি একটু ঝামেলায় পড়েছিলে? কোনো ঝামেলা হয়নি, কারণ এককের স্থানের অঙ্ক দেখে আমরা 28 সংখ্যাটাই বড় এটা বুঝেছি এবং 28-এ গোল দাগ দিয়েছি। বন্ধুরা দেখো তো এখানে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ বন্ধুরা, এখানে একটি ছবিতে কয়েকটি রং পেন্সিলের ছবি এবং একটি জ্যামিতি বক্সের ছবি। এবং দেখো রং পেন্সিলগুলোর নিচে এই রং পেন্সিলগুলোর মূল্য দেওয়া আছে 65 টাকা এবং জ্যামিতি বক্সের নিচে জ্যামিতি বক্সের মূল্য 80 টাকা লেখা আছে। রং পেন্সিল এবং জ্যামিতি বক্সের মধ্যে রং পেন্সিলগুলোর মূল্য জ্যামিতি বক্সের মূল্যের চেয়ে কম এবং জ্যামিতি বক্সের মূল্য রং পেন্সিলগুলোর মূল্যের তুলনায় বেশি। আজকে তোমাদের আমি এরকম মজার একটি বাড়ির কাজ দেব। তোমরা তোমাদের মা অথবা বাবা অথবা বড় ভাই বোন কারোর সাথে মুদি দোকানে যাবে। তারপর সেখানে গিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো দুটি জিনিস কিনবে। হয়তো তুমি বিস্কিট কিনতে পারো এবং চানাচুর কিনতে পারো অথবা চিপস কিনতে পারো, কিন্তু দুইটি জিনিস কিনবে। ঠিক আছে বন্ধুরা? তারপর সেই দুটি জিনিসের মূল্যের মধ্যে তোমরা তুলনা করবে কোন জিনিসটির মূল্য বেশি এবং কোন জিনিসটির মূল্য কম। ইচ্ছা করলে তোমরা এটি তোমাদের খাতায়ও লিখে রাখতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো এবং ভালো থেকো। ধন্যবাদ। Hello dear students, wish you a very good day. How are you all? Hope you are fine. Let's start our today's lesson. Today we will learn from English for Today, Class 4, Unit 4, Verb to be. And the lessons are 3 to 4. The page is 9. So let's start. But before going to start our class, I think we should recall something from our previous lesson, right? So, can you remember what was our previous lesson? Yes, we have learned some opposite words from our previous lesson, right? So, can you remember the words, please? Yes, I think you can remember the words, and here are this: big, old, short, small, tall, and young. And we have given you a homework with this opposite words, right? I think you have done very well.
So let's do some more activities with these opposite words. Do you like poems? I think you like poems. We all like poems, right? So let's know our today's lesson. And today we will learn a poem from the page number 9. So, my dear students, please open your English book at page 9. And in this page, we have activity C. Here is the instruction. Let's read that. Read the poem aloud. তার মানে এখানে একটা poem দেওয়া আছে, আমাদেরকে সেই poemটি জোরে পড়তে হবে। Then underline the pronouns. তারপর প্রোনাউনগুলোর নিচে দাগ দিতে হবে। And the verb be in the present simple. Present simple এর ভার্বগুলোর নিচেও দাগ দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো তাহলে পয়েন্টটি একটু জেনে নেওয়া যাক। In this poem we have two verbs. এই পয়েমটির মধ্যে দুটো পার্ট আছে। So let's recite the first part first. We are girls and boys. We are big and small. We are young and old. We are short and tall. We are everything that we can be, and still we are a family. We laugh and cry. We work and play. We help each other every day. The world's a lovely place to be because we are a family. Okay, dear students, I think you have enjoyed this recitation. Let's read the poem from first. And in this poem, we have two parts, part 1 and part 2. So let's read the part 1. Okay, dear students, repeat after me. The first sentence of this poem is, we are girls and boys. Dear students, at our previous class, we have learned the short form of subject pronouns and verb be, right? So, here is we are. That means we are. We are girls and boys. So, again repeat after me. We are girls and boys. In our classroom, we have some boys, we have some girls, right? So, we are boys and girls. Okay. Then the second sentence. We are big and small. We are big and small. We are big and small. Okay. We are young and old. We are young and old. We are young and old. You have grandparents at your home, no? So they are old and you are young, right? Okay. We are short and tall. We are short and tall. We are short and tall. We are short and tall, right? We are everything that we can be. We are everything that we can be. We are everything that we can be. আমরা যা চাই তাই তো হতে পারি, তাই না? আমরা সব কিছু হতে পারি। Okay. And still we are a family. And still we are a family. Again repeat after me. And still we are a family.
Now it's your turn. You will read this word now, and I'm giving you 1 minute for that. Let's check with me. We are girls and boys. We are big and small. We are young and old. We are short and tall. We are everything that we can be. And still, we are a family. Thank you so much for your active reading. Okay, let's go the next word. Okay? Okay, and what we have to do now? Can you remember the instruction of activity C? Activity C instructionটা কি মনে ছিল? কি করতে হবে আমাদের? আমাদেরকে পয়েন্টটি জোরে করতে হবে, দেন পয়েন্টটির মধ্য থেকে প্রোনাউন্স এবং ভার্বটি নিচে দাগ দিতে হবে। সো কাজটি আমরা কিভাবে করতে পারি? Let's try one, okay? Here is the sentences of this poem, and I'm going to underline the pronouns and verb be in present simple of the first sentence. Here is we are girls and boys. We. Pronoun. Are. Verb be in present simple. So, where we are going to underline it? Yes, we are going to underline the word we are. Okay? We work and play. We help each other every day. The world's a lovely place to be because we are a family. I hope you have read that very well. Thank you so much. Okay, dear students, what have we learned today? We have learned today to read the poems and to underline the pronouns and verb be in the present simple. So, now it's time to get the homework. We have completed the first part of this poem, and we have to work with the second part of this poem. What? Yes, here is the second part of this poem, and you have to underline the pronouns and verb be in the present simple of this poem. Okay, dear students, we have underlined the pronouns and verb be in the present simple of the first part of this poem. But we didn't do the underlining of the second part. তাহলে আমরা প্রথম পার্টের verb be এবং প্রোনাউনগুলোর নিচে আন্ডারলাইন করেছিলাম, কিন্তু সেকেন্ড পার্টের verb be এবং প্রোনাউনগুলোর নিচে আন্ডারলাইন করিনি। তাহলে তোমাদেরকে বাড়িতে বসে এই verb be এবং প্রোনাউনগুলোর নিচে আন্ডারলাইন করতে হবে, এবং when you will be open, that time you will show your homework to your class teacher. That's all for today's lesson. Thank you so much. I think you have enjoyed the lesson. Goodbye. আমরা আজকে
করবো, তাই না? হ্যাঁ, কিন্তু তার আগে চলো তো আমরা আগের পাঠে কি কি পড়েছিলাম সেটা একটু মনে করার চেষ্টা করি। আমরা অনেকগুলো নতুন শব্দ শিখেছিলাম। হ্যাঁ, সেই নতুন শব্দগুলো কি কি তোমাদেরকে মনে আছে সবার? হ্যাঁ, আমরা সাংরাই, বিজু এই দুটি শব্দের অর্থ জেনেছিলাম না? আরও জেনেছিলাম। আচ্ছা বলো তো, সাংরাই শব্দের অর্থ কি জেনেছিলাম? হ্যাঁ, রাখাইনদের নববর্ষের উৎসব। ঠিক বলেছ। এখন বলো তো, বিজু শব্দের অর্থ আমরা কি জেনেছিলাম? বিজু শব্দের অর্থ কি? চাকমাদের নববর্ষের উৎসব। হ্যাঁ। আচ্ছা, আমরা অনেকগুলো ধর্মের নাম জেনেছি, তাই না? হ্যাঁ, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, বৌদ্ধ ও খ্রিস্টান। এখন বলো তো, মুসলমান ধর্মের আমরা দুটি উৎসবের নাম জেনেছি, দুটি ঈদের নাম জেনেছিলাম। সেই ঈদের নামগুলো কি কি বলো তো? সবাই পারো, তাই না? ঈদুল আজহা ও ঈদুল ফিতর। ঠিক বলেছ। আচ্ছা বলো তো, খ্রিস্টানদের উৎসবের নাম কি জেনেছিলাম? স্টার সানডে ও কি বড়দিন। সবাইকে ধন্যবাদ, তোমরা সবাই কি করেছো? পাখি মনোযোগ দিয়ে অনুশীলন করেছো বাসায়, তাই না? এখন চলো আমরা কিছু ছবি দেখে আসি। ছবিটি আমরা সবাই এখন মনোযোগ দিয়ে লক্ষ্য করব। দেখো তো, এই ছবিটা আমরা আগেও দেখছি, তাই না? হ্যাঁ, সবার উৎসব, মুসলমানদের ঈদের উৎসব, হিন্দুদের দুর্গাপূজার উৎসব, খ্রিস্টানদের কি বড়দিন, আর বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা। আচ্ছা তোমরা একটা জিনিস লক্ষ্য করো তো, এখানে কি সবাই একই রকম পোশাক পরে উৎসব পালন করছে? না, সবার পোশাক কিন্তু আলাদা আলাদা, তাই না? হ্যাঁ, আমাদের ধর্ম যেমন আলাদা, আমাদের ধর্মে যেমন বৈচিত্র্য রয়েছে, সেরকম আমাদের পোশাক পরিচ্ছদেও কিন্তু বৈচিত্র্য রয়েছে। দেখো, আমরা সবাই এখানে কি করেছি? দেখো, মাথায় টুপি পরেছি, আমরা পাঞ্জাবি আর পাজামা পরেছি, তাই না? ঈদের সময় দেখেছো? আমরা দুর্গাপূজায় কি করেছি? শাড়ি পরেছি। দেখেছো? আমাদের সবার পোশাক কিন্তু আলাদা আলাদা। হ্যাঁ, আমরা সবাই ভিন্ন ভিন্ন পোশাক পরিচ্ছদ পরি। আচ্ছা, আমরা আরো কিছু ছবি দেখি। এই যে দেখো, আমাদের ক্ষুদ্র যে জাতিসত্তার লোকজন রয়েছে তাদের পোশাকও কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের, তাই না? আচ্ছা, আমরা এই ছবিতে কি দেখতে পাচ্ছি? এখানে আমরা অনেকগুলো ক্ষুদ্র জাতিসত্তার লোকজন দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারা কি একই রকম পোশাক পরে রয়েছে? না, তাদের পোশাকও কিন্তু বৈচিত্র্য রয়েছে। তাহলে আমাদের ধর্মের যেমন বৈচিত্র্য রয়েছে, সেরকম পোশাক পরিচ্ছদেও বৈচিত্র্য রয়েছে। আমাদের আজকের পাঠ এই দেশ এই মানুষ। তোমরা এখন তোমাদের সবার পাঠ্য বই পৃষ্ঠা 3 বের করবে। পাঠ্য বইয়ের পৃষ্ঠা 3 আমরা এই অংশটুকু আজকে পড়ব। পোশাক পরিচ্ছদ থেকে আমরা ভালোবাসবো, এই অংশটুকু কেমন? এখন তোমরা লক্ষ্য করো তো, বইয়ের উপরে আমরা একটি ছবি দেখছি, তাই না? দেখো তো, বই থেকে এই ছবিটি মিলিয়ে দেখো তো। হ্যাঁ, আমরা এখন কি করব? আমরা এই অংশটুকু পড়বো। তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে। পোশাক পরিচ্ছদ ভিন্ন ভিন্ন ধরনের, ভিন্ন ভিন্ন ধাঁচের, মিল আমাদের একটা জায়গায়। সকলেই আমরা বাংলাদেশের অধিবাসী। বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন তাই ভারী বৈচিত্র্যময়। এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার। কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রের বেলাভূমি। এই জন্য দেশের নানা প্রান্ত যেমন ঘুরে দেখা দরকার, তেমনি দরকার আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া, পরস্পর মেলামেশা করা, কাছাকাছি আসা, মানুষকে ভালোবাসা। দেশ মানে মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র, এইসব। দেশ হলো জননীর মতো। জননী যেমন স্নেহ, মমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তেমনি তার আলো, বাতাস ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছেন। এ দেশকে আমরা ভালোবাসবো। তাহলে চলো আমরা এখন যে অংশটুকু পড়লাম, সেই অংশটুকু থেকে আমরা এখন আমাদের নতুন শব্দ, যে শব্দগুলো অজানা, সেই শব্দগুলো খুঁজে বের করব এবং কি করব? সেই শব্দগুলো নিচে দাগ দিয়ে দেবো পেন্সিল দিয়ে। কেমন? তাহলে চলো আমরা নতুন শব্দগুলো খুঁজে বের করি। নতুন শব্দ আমরা কি পেয়েছি দেখো তো? বেলাভূমি, তাই না? তোমরাও নিশ্চয়ই এই শব্দটি পেয়েছো। হ্যাঁ, বেলাভূমি। বেলাভূমি শব্দের অর্থ কি হবে? বেলাভূমি শব্দের অর্থ সমুদ্রের তীরে বালুময় স্থান। বেলাভূমি শব্দের অর্থ সমুদ্রের তীরে বালুময় স্থান। তোমরা সমুদ্র দেখেছো সবাই? অনেকেই দেখেছো, তাই না? হ্যাঁ, সেই সমুদ্রের তীরে কি বালুময় স্থান। সমুদ্রের পাড়ে অনেক বালু থাকে, সেই বালুময় স্থানটাকে বলে বেলাভূমি। তাহলে চলো আমরা এখন এই বেলাভূমি দিয়ে একটি বাক্য তৈরি করে ফেলি। সূর্যাস্তে বেলাভূমিতে হাঁটতে খুব ভালো লাগে। যখন
সূর্য ডুবে যায় তখন কি বেলাভূমিতে হাঁটতে খুব ভালো লাগে। হ্যাঁ, পরে নতুন শব্দে চলে যাই। পরে নতুন শব্দ কি দিয়েছে দেখো তো, প্রান্তর। তোমরা নতুন শব্দ কি পেয়েছো? প্রান্তর পেয়েছো। এখন বলো প্রান্তর শব্দের অর্থ কি? মাঠ। প্রান্তর শব্দের অর্থ মাঠ। তাহলে আমরা কি করব? একটি বাক্য তৈরি করে ফেলবো। দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র এইসব। তাহলে দেশ মানে মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র এইসব। তোমরা কি করবে? নতুন শব্দগুলো খাতায় তুলবে, তার অর্থ খাতায় তুলবে এবং বাক্যটিও খাতায় তুলে নেবে। কেমন? আমরা এখন দেখো তো বোর্ডে কি দেখতে পাচ্ছি? ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি। দেখো এখানে খালি জায়গা রয়েছে, সেই বাক্যগুলো খালি জায়গাগুলো আমরা উপযুক্ত শব্দ দিয়ে পূরণ করে ফেলবো। কেমন? দেশ হলো মন্ত্র। কি হবে এখানে? চিন্তা করি আমরা। বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন তাই ভারী, এই উপর থেকে কোন শব্দটি হতে পারে সেটা আমরা চিন্তা করি। এখানে কি বসবে? মিল আমাদের একটা জায়গায়, সকলেই আমরা বাংলাদেশের কি হবে? তাহলে আমরা আবার মিলিয়ে দেখি। দেশ হলো জননীর মতো। দেশ হলো জননীর মতো। তারপরে বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন তাই ভারী বৈচিত্র্যময়। ভারী বৈচিত্র্যময়। মিল আমাদের একটা জায়গায়, সকলেই আমরা বাংলাদেশের অধিবাসী, তাই না? তাহলে আমরা কি করলাম? ঘরের ভিতরে শব্দগুলো দিয়ে খালি জায়গা পূরণ করে ফেললাম। এরপরে চলো আমরা আমাদের ওই অংশটুকু থেকে যুক্ত বর্ণগুলো খুঁজে বের করি। পৃষ্ঠা 3 থেকে তোমরা সবাই যুক্ত বর্ণগুলো বের করবে এবং যুক্ত বর্ণের নিচে দাগ দিয়ে দিবে। কেমন? তাহলে আমরা কি করব? যুক্ত বর্ণ বের করব, যুক্ত বর্ণটি ভেঙে দেখাবো এবং নতুন শব্দ তৈরি করব। তাহলে যুক্ত বর্ণ আমরা চলে যাই। কি যুক্ত বর্ণ পেয়েছি? পরিচ্ছদ। পরিচ্ছদ এই শব্দটির যে যুক্ত বর্ণটি সেটি আলাদা করি। চ যুক্ত ছ। চ যুক্ত ছ আমরা আলাদা করে ফেলি। চ যুক্ত ছ। নতুন শব্দ চিন্তা করি। গুচ্ছ। তারপরে কচ্ছপ। গুচ্ছ, কচ্ছপ এই দুইটি শব্দ আমরা নতুন পেলাম, তাই না? পরের যুক্ত বর্ণে চলে যাই। স্বজন। স্বজন। এখানে এই শব্দের মধ্যে যুক্ত বর্ণ স যুক্ত ব আমরা আলাদা করে ফেলি। স যুক্ত ব, স ব। এখন কি করব? এই স যুক্ত ব দিয়ে নতুন শব্দ চিন্তা করব। কি পেয়েছি? স্বাদ। স্বাদ। আর কি? স্বাধীন। স্বাদ, স্বাধীন। হ্যাঁ, আমরা কি করব? ঝটপট খাতায় এগুলো তুলে নেব। এরপরে যুক্ত বর্ণে চলে যাই। প্রান্তর। প্রান্তর এই শব্দের মধ্যে যুক্ত বর্ণ ন যুক্ত ত। ন যুক্ত তকে আমরা আলাদা করি। ন যুক্ত ত। এবার বর্ণ দুটি আলাদা করি। ন ত। নতুন শব্দ চিন্তা করি। নতুন শব্দ কি? শান্ত। নতুন শব্দ কিন্তু। নতুন শব্দ শান্ত। নতুন শব্দ কিন্তু পেলাম, তাই না? আমরা কিন্তু সবাই এগুলো কি করব? খাতায় তুলে নেব। এরপরে নতুন যুক্ত বর্ণে চলে যাই। সম্পদ। সম্পদ এই শব্দের মধ্যে যে বর্ণটি যুক্ত রয়েছে সেটি আমরা আলাদা করি। ম যুক্ত প। ম যুক্ত প। এবার বর্ণটি আলাদা করি। ম প। এবার চিন্তা করি ম যুক্ত প দিয়ে আর শব্দ নতুন কি হতে পারে? কি শব্দ হতে পারে? কম্পন। কম্পন। তারপরে ক্যাম্প। কম্পন, ক্যাম্প। আচ্ছা, পরের যুক্ত বর্ণে চলে যাই। কি পেলাম? স্নেহ। স্নেহ। তাহলে আমরা বর্ণটি যুক্ত বর্ণটি আলাদা করি। দন্তস্ব যুক্ত ন। দন্ত ন আলাদা করে ফেলি। দন্তস্ব, দন্ত ন। এবার দন্তস্ব যুক্ত দন্ত ন দিয়ে শব্দ চিন্তা করি। শব্দটা কি পেয়েছি?
স্নায়ু। আরেকটি শব্দ স্নিগ্ধ। স্নায়ু, স্নিগ্ধ। হ্যাঁ, আর কি যুক্তবর্ণ পেয়েছি বলতো? যুক্তবর্ণ যুক্ত শব্দ আর পেয়েছি আমরা? দেখি তাহলে চলো। বন্ধু। হ্যাঁ, তাহলে আমরা বর্ণটি আলাদা করে ফেলি। ন যুক্ত ধ। ন যুক্ত ধ। এবার কি করব? শব্দ তৈরি করব, তাই না? শব্দ কি পেয়েছি? গন্ধ। তারপর শব্দ কি পেয়েছি? বন্ধ। হ্যাঁ, তাহলে আমরা অনেকগুলো যুক্তবর্ণ পেয়ে গেলাম। যুক্তবর্ণ ভেঙে দেখালাম এবং দুটি করে নতুন শব্দ তৈরি করলাম। এরপর আমরা কি করব এখন? আমরা চলো এই যে অংশটুকু, এখান থেকে আমরা এখন মজার একটি খেলা খেলবো। আমি তোমাদেরকে এখান থেকে অংশ দিব, তোমরা কি করবে? প্রশ্ন তৈরি করবে। তাহলে চলো দেখি, আমরা একটু পড়ি। নিচের অনুচ্ছেদ অবলম্বনে 3টি প্রশ্ন তৈরি করব। আমি তোমাদের যে অনুচ্ছেদটি দিয়েছি সেটি একটু পড়ি। দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র, এইসব। দেশ হলো জননীর মতো। মা যেমন আমাদের স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আগলে রাখেন, দেশও তেমনি আমাদের বাঁচিয়ে রেখেছে। এ দেশকে আমাদের ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার মধ্যে দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। কি করব? এই যে অনুচ্ছেদটি দিয়েছি এখান থেকে আমরা প্রশ্ন তৈরি করব। এখান থেকে অনেকগুলো প্রশ্ন হতে পারে, তাই না? আমরা 3টি প্রশ্ন তৈরি করব। আমরা সবাই একটু চেষ্টা করি এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে। তাহলে আমরা মিলিয়ে দেখি তো। কি প্রশ্ন? দেশ কার মতো? দেশ কার মতো? হ্যাঁ, বলো কার মতো? জননীর মতো। হ্যাঁ, তাহলে আমরা লিখে ফেলি দেশ জননীর মতো। পরের প্রশ্ন আমরা কি তৈরি করেছি দেখি। মায়ের মতো আর কাকে ভালোবাসতে হবে? মায়ের মতো আর কাকে ভালোবাসতে হবে? আমরা যেমন মাকে ভালোবাসবো সেই রকম আমরা কাকে ভালোবাসবো? দেশকে ভালোবাসবো। দেখি তাহলে, মায়ের মতো দেশকে ভালোবাসতে হবে, তাই না? আমরা যেমন মাকে ভালোবাসবো দেশকেও ভালোবাসবো। তাহলে চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। আমাদের জীবন কিভাবে সার্থক হয়ে উঠবে? আমাদের জীবন কিভাবে সার্থক হয়ে উঠবে? দেশকে ভালোবাসতে, তাই না? হ্যাঁ, তাহলে চলো আমরা উত্তরটি জেনে আসি। দেশকে ভালোবাসার মধ্যে দিয়েই আমাদের জীবন সার্থক হয়ে উঠবে। দেশকে ভালোবাসার মধ্যে দিয়ে আমাদের জীবন সার্থক হয়ে উঠবে। আমরা কি করব? সবাই এই প্রশ্নগুলো খাতায় লিখে নেব। আচ্ছা, চলো আমরা আরো কিছু ছোট ছোট প্রশ্ন জেনে আসি। দেশকে কেন ভালোবাসতে হবে? দেশকে আমরা কেন ভালোবাসবো? দেশ হলো জননীর মতো। জননী যেমন স্নেহ মমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তেমনি তার আলো বাতাস ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছেন। তাই মায়ের মতো দেশকেও ভালোবাসতে হবে। তাহলে আমরা দেশকে কেন ভালোবাসবো? কারণ মায়ের মতো দেশও আমাদের কি রেখেছেন? আগলে রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, তাই না? তার আলো বাতাস পানি এগুলো দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছেন। তাই আমরা মায়ের মতো জননীর মতো দেশকেও ভালোবাসবো। তোমরা কি করবে? এটা খাতায় তুলে নেবে সকলে। পরের প্রশ্নে চলে যাই। জেলেদের পেশা কি? তারা যদি কাজ না করে আমাদের কি হতো? আমরা জেনেছি, তাই না? হ্যাঁ, আমরা আগের পাঠগুলোতে এগুলো কিন্তু জেনেছিলাম। তাহলে বলো তো জেলেদের পেশা কি? জেলেরা কি কাজ করে? জেলেদের পেশা হলো মাছ ধরে তা বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করা। তারা যদি কাজ না করে তাহলে আমাদের শরীরে আমিষের চাহিদা মিটবে না। এছাড়া মাছ ও ভাত বাঙালিদের প্রধান খাদ্য। জেলেরা মাছ না ধরলে আমরা আমাদের প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। হ্যাঁ, তাহলে কি করবো? আমরা খাতায় তুলে নেব। এই দুটি প্রশ্নের উত্তর আমরা খাতায় তুলে নেব। তাহলে চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখি তো পরের প্রশ্নে কি রয়েছে। ধর্ম যার যার, উৎসব যেন সবার, এ কথা দিয়ে কি বোঝানো হয়েছে? হ্যাঁ, আমরা এই কথা দিয়ে কি বুঝলাম? আমাদের এক একজনের ধর্ম এক এক রকম, তাই না? বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে বাস করি এবং সবার ধর্ম আলাদা, সবার উৎসবও আলাদা আলাদা। কিন্তু আমরা কি করি বলতো? সবাই সবার উৎসবে আনন্দ করি, তাই না? হ্যাঁ, তাহলে চলো আমরা এখন উত্তরটি দেখে আসি।
বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সহ নানা ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। প্রত্যেক ধর্মের মানুষের রয়েছে আলাদা উৎসব। যুগ যুগ ধরে সকল ধর্মের মানুষ এদেশে একত্রে বসবাস করে আসছে। এক ধর্মের মানুষ অন্য ধর্মের উৎসবে আনন্দের সাথে অংশগ্রহণ করে। উৎসব পালনে আমাদের মধ্যে কোনো বিভেদ দেখা যায় না। এজন্য বলা হয়েছে ধর্ম যার যার, উৎসব যেন সবার। আমরা কি করব? এই প্রশ্নের উত্তরটি খাতায় সবাই তুলে নেব। আমরা তাহলে আজকের পাঠে কি কি শিখলাম? আজকে যে অংশটুকু আমরা করলাম সেখান থেকে আমরা নতুন শব্দ শিখলাম, নতুন শব্দের অর্থ জানলাম এবং কি করলাম বলতো? বাক্য তৈরি করতে শিখেছি আমরা। হ্যাঁ, আমরা বাক্য তৈরি করতে শিখেছি এবং যুক্ত বর্ণ আমরা ভেঙেছি, তাই না? অনেকগুলো যুক্ত বর্ণ পেয়েছি, সেই যুক্ত বর্ণগুলো ভেঙে দেখিয়েছি এবং দুটি করে শব্দ তৈরি করতে শিখেছি। আর ছোট ছোট অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা জেনেছি। হ্যাঁ, আমরা একটি অনুচ্ছেদ পড়লাম, সেই অনুচ্ছেদ থেকে আমরা প্রশ্ন তৈরি করতে শিখলাম। এভাবে আমরা কি করব? আমরা বাসায় এই অংশটুকু, যে অংশটুকু আজ পড়ালাম, এটা বারবার অনুসরণ করব। কেমন? তাহলে চলো আমরা বাড়ির কাজটা নিয়ে নিই। দেখি তোমাদের জন্য বাড়ির কাজ কি রয়েছে। প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখবে। দেশকে কেন ভালোবাসতে হবে? আমরা দেশকে কেন ভালোবাসবো? ধর্ম যার যার, উৎসব যেন সবার। এই কথা দিয়ে কি বোঝানো হয়েছে? জেলেদের পেশা কি? তারা যদি কাজ না করে আমাদের কি হতে পারে? আমরা আগের পাঠে জেনেছি, তাই না? হ্যাঁ, আমরা সবগুলো প্রশ্নের উত্তর খাতায় যত্ন সহকারে লিখব। মনে থাকবে সবার? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাসায় মনোযোগ সহকারে পড়াশোনা করবে এবং বাড়ির কাজগুলো যত্ন সহকারে করবে। বাবা মায়ের কথা শুনবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাই।